পৃথিবীর সবচেয়ে সুন্দর উপহার হলো ভালোবাসা। সেই ভালোবাসাকে ঘিরেই আজকের এই গল্প। 2024 সালে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ দেখেছি তোমাকে শ্রাবণে। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই রুদ্র নামে একটি ছেলেকে। সে একজন বড়লোক প্রমোটারের ছেলে। তারপর নির্মল নামে এক লোক ফোনে কথা বলতে বলতে তার হাতে বিয়ারের বোতল গুলি করে ভেঙে ফেলে রুদ্র। তারপর তার বন্ধুরা বলে, বস তোমার তো অলিম্পিকে থাকা দরকার, তুমি এখানে কি করছো? রুদ্র তখন বলে, বাজারে তেলের দাম অনেক বেড়েছে, তাই তেল দেওয়াটা কম কর। তারপর সবাইকে সে নিচে যেতে বলে। নির্মলকে রুদ্র বলে, কে ঝামেলা করছে নির্মলদা? নির্মল তখন বলে, ও তুমি বাদ দাও। রুদ্র আবার জিজ্ঞাসা করার পরে নির্মল বলে, ওই খালপাড়ার বুড়োটা কিছুতেই বাড়ি ছাড়তে রাজি হচ্ছে না। রুদ্র তখন বলে, তুমি অফিসে যাও, ব্যাপারটা আমি দেখে নিচ্ছি। নির্মল তখন বলে, রুদ্র ভাই, ব্যাপারটা অত সোজা নয়। নির্মল তখন বলে, স্যার কিন্তু বারবার বারণ করেছে। তখনই রুদ্র বলে, বাবাকে আমি দেখে নিচ্ছি। তখনই রুদ্র সেখান থেকে চলে যায়। পরের দিন আমরা দেখতে পাই রুদ্রর মা মিঠু এবং রুদ্রর বাবা বিশ্বনাথ সামন্তকে। রুদ্রর এক কিটি নামে একটি মেয়ের সাথে রুদ্রর বিয়ে ঠিক করা হয়। রুদ্রর মা বলে, অত পরিবারের মেয়ে আমাদের এখানে সে মানিয়ে নিতে পারবে তো? রুদ্র বাবা বলে, আমরাও তো বড় লোক। হ্যাঁ, ওদের কাছে যেটা আছে সেটা হলো ক্ষমতা, আর ক্ষমতার জোর টাকার থেকেও বেশি। এদিকে রুদ্র সেই খালপাড়ায় বুড়ো লোকের বাড়িতে আসে। পাপ্পু তখন দরজায় কড়া নাড়ে। তখনই রুদ্র বলে, পাপ্পু আর কবে শিক্ষিত হবি? তখন পাপ্পু সরে এসে রুদ্র সেখানে কলিং বেল বাজায়। তখনই অমিবাবু শ্রী বন্দনা এসে দরজায় দাঁড়ায়। রুদ্র ভেতরে ঢুকে পড়ে। অমিবাবু শ্রী একদম অবাক হয়ে যায়। সে ভাবে এতগুলো ছেলে তাদের বাড়িতে কেন ঢুকছে। রুদ্র তখন অমিবাবুকে ডাকতে বলে। অমিবাবু এসে বলল, তোমরা কারা, এখানে কি চাও? রুদ্র তখন বলে, 2.5 কাঠা জমি 35 লাখ টাকা, আর আমাদের একটা ফ্ল্যাটের মূল্য 45 লাখ টাকা, আর আপনাদের 60 লাখ টাকা ক্যাশ দেবো। তাহলে কথা না বাড়িয়ে চুপচাপ সইটা করে দিন। তখনই রুদ্র এগ্রিমেন্ট পেপারটা টেবিলে রাখে। পাপ্পু তার ওপর পিস্তল রাখে, যেটা দেখে অমিবাবু শ্রী আর অমিবাবু দুজনে খুব ভয় পেয়ে যায়। অমিবাবু তখন বলে, এসব কি হচ্ছে আমার বাড়িতে? আপনারা বেরিয়ে যান আমার বাড়ি থেকে। পাপ্পু বলে, এখানে 18টা বাড়ি রয়েছে, যা প্রত্যেকটা আমাদের দিয়ে দিয়েছে, শুধু আপনি ছাড়া। থাকেন তো 2-3টে প্রাণী, এত বড় বাড়ি নিয়ে করবেনটা কি? তখনই অমিবাবু আবার তাদের উপর রাগারাগি শুরু করে। এক পর্যায়ে বাড়িঘর সব ভাঙচুর করে দেয়। তারপর এক রাউন্ড গুলিও চলে। পরের সিনে আমরা দেখতে পাই বিশ্বনাথ সামন্ত ও তার স্ত্রী মিঠু রুদ্রর বিয়ে নিয়ে কথা বলছে। ঠিক তখনই থানা থেকে ফোন আসে। বিশ্বনাথ সামন্ত থানায় এসে অফিসের একটি ভিডিও দেখায়। অমিবাবু ছেলের বউ বাড়ি এসে বাড়ির ভাঙচুরের ভিডিও করে লালবাজারে ট্যাগ করে পোস্ট করে দেন। বিশ্বনাথ সামন্ত ব্যাপারটা মিটমাট করার ব্যবস্থা করতে বলে। অফিসার বলে, লোকটা যা করছে মনে হয় না মিটমাট হবে, তাও আবার গুলিও চলেছে। গুলির কথা শুনে বিশ্বনাথ অবাক হয়ে যায়। অমিয়বাবু তখন ভেতরে গেলে বিশ্বনাথ সামন্ত বলে, আমি সত্যিই দুঃখিত, আমার ছেলে ভুলের জন্য আমি নিজেই ক্ষমা চাচ্ছি। অমিয়বাবু তখন বলে, স্যার আমার বাড়িতে সব কিছু ভেঙে চুরমার করে দিয়েছে। রুদ্র তখন বলে, একদম মিথ্যে কথা বলবেন না, আমরা যথেষ্ট ভদ্রভাবে কথা বলছি, আপনি ব্যাপারটা নিয়ে বাড়াবাড়ি শুরু করেছেন। রুদ্র তখন বলে, অফিসার আমাদের লোক একটি ভুল করেছে, তার সমস্ত দায়ভার আমার, আপনি আমার বাবাকে এর মধ্যে জড়াবেন না। আপনার যদি অ্যাকশন নিতে হয় তাহলে আমার এগেনস্টে নিন। কথাটা শুনে রুদ্রর বাবা রুদ্রকে বাইরে যেতে বলে। রুদ্র রেগে বাইরে চলে যায়। বাইরে গিয়ে রুদ্র একটি সিগারেট জ্বালায়। সেই সময় আকাশে মেঘ জমেছে, মেঘলা আকাশে হাওয়া বইছে। ঠিক তখনই একটি মেয়েকে আমরা দেখতে পাই। সে থানাতে এসেছে কোনো একটি কাজে। এমন সময় একটি লোকের সাথে ধাক্কা লেগে তার সমস্ত কাগজপত্র মাটিতে পড়ে যায়। সেই সময়ে রুদ্র সে মেয়েটিকে দেখতে পায়। সে মেয়েটিকে দেখে একভাবে দেখতে থাকে, কোনো রকমে চোখ সরাতে পারছে না। সেই সময় বৃষ্টি নেমে আসে। মেয়েটি তখন থানার ভিতরে চলে যায়। সেখানে একটি কাগজ এখনও পড়েছিল। সেই কাগজটি রুদ্র কুড়িয়ে নিয়ে সে বুঝতে পারে মেয়েটির নাম ইরা। ভিতরে গিয়ে ইরা বলে, দিনের বেলায় বাড়িতে গিয়ে হামলা করেছেন, আর আপনি বলছেন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। তাহলে কি বাড়িটা ছেড়ে দিয়ে আমরা রাস্তায় গিয়ে দাঁড়াবো? আপনারা স্টেপ নেবেন না আমি লালবাজারে যাব, আর সেখানেও যদি এদের হাত থাকে তাহলে যেখানে যেতে হয় যাব, কিন্তু আমি এর শেষ দেখে ছাড়ব। ইরা আরও বলে, এই নিন আপনার ডকুমেন্টস, আর কোথায় সই করতে হবে বলুন, আর আপনি এই মুহূর্তে ওদেরকে অ্যারেস্ট করবেন।
ইরার বাবা অমিয় বাবু রুদ্রকে দেখিয়ে বলে, এই সেই ছেলেটি যার কথাই বলেছিলাম। ইরা তখন রুদ্রর সামনে গিয়ে বলে, এ কি, আপনি একা কেন? শুনেছি আপনি নাকি দলবল নিয়ে ঘোরেন। তারা কোথায় গেল? তারা কি পালিয়ে গেছে? কোন স্কুলে পড়াশোনা করেছেন? আপনার বাবা মা কোনো শিক্ষা দেয়নি? দেখে তো মনে হচ্ছে কোনো স্কুল কলেজে যাওয়া হয়েছে, সেই জন্যই বড়দের কীভাবে সম্মান দিতে হয় সে শিক্ষাটুকু পাননি। বিশ্বনাথ সামন্ত তখন বলে, আমার ছেলে যথেষ্ট ভদ্র ছেলে, ভালো পড়াশোনাও করেছে, আমার বিজনেস এখন ও সামলায়। ইরা তখন বলে, তাহলে তো দোষটা আপনার, নিজের ছেলেকে পড়াশোনা শিখিয়ে গুন্ডা তৈরি করেছেন। বিশ্বনাথ সামন্ত বলে, তুমি ভুল করছো। ইরা বলে, স্যার আপনি ভুল করছেন, এই মুহূর্তে থানায় একটা ডাব জমা দেবেন। ভবিষ্যতে আমার পরিবারকে আপনারা কোনো হ্যারাসমেন্ট করতে পারবেন না ওই বাড়িটা ছাড়ার জন্য। যদি কোনো হ্যারাসমেন্ট হয় তাহলে পুরোপুরি দায়ভার আপনার। রুদ্র তখন ইরার দিকে একইভাবে তাকিয়েছিল। ইরা রুদ্রকে বলে, আপনার ভাগ্য ভালো সেদিন আমি বাড়ি ছিলাম না, এর পরের বার আসবেন যেদিন আমি বাড়িতে থাকব। বিশ্বনাথ সামন্ত বলে, আপনাদের কেউ বিরক্ত করবে না, আমার ছেলেও করবে না, লোকও করবে না। তো তারপর সেখান থেকে ইরা আর অমিয়বাবু চলে যায়। রাস্তায় বিশ্বনাথ নির্মলকে জিজ্ঞেস করে, এই ইরা বসুটাকে? নির্মল বলে, মিডিল ক্লাস ফ্যামিলির একটি মেয়ে, বিয়ের 1 বছরের মধ্যে বিধবা হয়েছেন। বিশ্বনাথ বলে, কি করে, এটা কি চাকরি করে নাকি? নির্মল বলে, না স্যার, পাতি ইন্স্যুরেন্সের এজেন্ট ছিল, স্বামী মারা যাওয়ার পরে ওই কাজটাই করে। পরের সিনে আমরা দেখতে পাই ইরা বাড়ি এসে এফএমে কালিদাসের মেঘদূত শুনছিল। অন্যদিকে রুদ্র এফএম শুনছিল। এফএম থেকে বলা হতো কিভাবে ভালোবাসার মানুষের কাছে মনের কথা পৌঁছে দেবে। রুদ্র তখন এফএমে নাম্বারে ফোন করে বলে, ইরা আমি আসছি তোমার কাছে। ইরা কথাটা শুনে চমকে যায়। তখন জানালার দিকে তাকিয়ে দেখে রুদ্র বাইরে দাঁড়িয়ে আছে। রুদ্র একই দৃষ্টিতে ইরার দিকে তাকিয়ে থাকে। তখন ইরা নিচে আসে। ইরা রুদ্রকে বলে, আপনার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। ঠিক তখনই রুদ্র বলে, সেট পাল বয়েজ সিটি কলেজ গোল্ড মেডেলিস্ট। কিছুক্ষণ আগে বললে না আমি অশিক্ষিত, তাই বললাম। ইরা বলে, আমি জানতে চাই না, কেউ যদি এভাবে ডিস্টার্ব করে পার পেয়ে যাবে তাহলে সে ভুল ভাবছে। ইরা আরও বলে, যদি আপনি এসব করে বাড়ির দলিলটা আপনার নামে লিখে দেব তাহলে আপনি ভুল করছেন। রুদ্র বলে, তোমাদের বাড়িটা আমি চাই না, আজকে পুলিশ স্টেশনে তোমাকে দেখে কিছুতে ভুলতে পারছি না। ইরা বলে, সব মেয়েদের আপনি একই কথা বললেন তাই না? রুদ্র তখন বলে, সব মেয়েরা রুদ্র সামন্তকে এভাবে রাস্তায় এনে দাঁড় করে দিতে পারে না। ইরা তখন বলে, আপনি জানেন আমার পরিচয়? রুদ্র বলে, আমি জানতে চাই না, আমি শুধু তোমাকে চাই। তখনই আকাশ থেকে বৃষ্টি নেমে আসে। ইরা তখন সেখান থেকে চলে যাবে, ঠিক তখনই রুদ্র বলে, আমাকে বিয়ে করবে? ইরা কথাটা শুনে কিছু না বলে চলে যায়। আর এইখানেই প্রথম এপিসোড শেষ হয়। দ্বিতীয় এপিসোডে আমরা দেখতে পাই ইরার বিয়ের প্রথম রাতের দৃশ্য দেখানো হয়। ইরার স্বামী অয়ন বলে, ইরা আজ থেকে আমার কোনো টেনশন থাকলো না। ইরা বলে, এই 3 বছরে তো তোমাকে এত রোমান্টিক হতে দেখিনি। ও হঠাৎ কি ব্যাপার? অয়ন বলে, আমি খুব আনরোমান্টিক তাই না? ইরা বলে, আমি তো এই আনরোমান্টিক হিরোটাকেই ভালোবাসি। তুমি তো জানো আমার সমুদ্র ভালো লাগে না, আমি চাই ছোট্ট একটা দিঘি, শান্ত একটা মানুষকে ভালোবাসতে। অয়ন বলে, সমুদ্র কোনোদিনই তোমাকে ভাসিয়ে নিয়ে যেতে পারবে না। ইরা তখনই ঘুম ভেঙে যায়, সে স্বপ্ন দেখছিল। তখন ইরা কান্না করতে থাকে। এদিকে রুদ্রকে ডাকছিল পাপ্পু। বিশ্বনাথ তখন ফোন করে পাপ্পুকে। রুদ্রর কথা জিজ্ঞাসা করতেই পাপ্পু বলে, বসের তো খুব জ্বর। সকালেই ইরা কাল রাতে রুদ্রর সেই কথাগুলোই ভাবছিল। ঠিক তখনই ইরা শাশুড়ি মা ইরাকে ডাকে। ইরা তখন নিচে আসে। ইরা শাশুড়ি মা ইরাকে বলে, কাল রাতে কি দরজা খুলেছিলি? ইরা তখন বলে, হ্যাঁ খুলেছিলাম, কাল রাতে খুব ঝড় উঠেছিল তো তাই দরজা জানলা ঠিকঠাক বন্ধ করেছিলাম। খাবার সময় ইরা বলে, মা আজকেও মাছ রান্না করেছো? আজকে তো একাদশী। ইরার মা বলে, আমাদের দুজনের এইগুলো ভালো লাগে না। ইরার শাশুড়ি মা বলে, আমার ছেলে চলে গেছে 1 বছর হয়ে গেল, আর তোকে এইভাবে দেখতে ভালো লাগে না। ইরা বলে, এই নিয়মগুলো আছে বলেই অয়ন আমার আশেপাশে আছে। ইরা তখন বলে, আমি বাইরে খেয়ে নেব। ইরা তখন চলে যায়। এদিকে রুদ্র ফেসবুকে ইরা আর অয়নের পুরনো ছবিগুলো দেখছিল। রুদ্র অফিসে যাওয়ার জন্য রেডি হয়।
রুদ্রর মা বলে প্রাইম মিনিস্টারের সাথে মিটিং থাকলেও যাওয়া হবে না, এখন তুমি রেস্টে থাকবে। রুদ্র বলে মা তোমার সাথে কিছু কথা আছে। তখন রুদ্র তার মাকে ইরার কথা বন্ধুর নাম করে বলে, আমাদের যেখানে প্রজেক্ট হচ্ছে সেখানে একটা ছোট্ট বাড়ি আছে, সেখানে একটি মেয়ে থাকে, আমাদের অফিসের একটা ছেলে তাকে খুব ভালোবাসে। রুদ্রর মা বলে এতে অসুবিধাটা কোথায়? তখন রুদ্র বলে মেয়েটি তো বিধবা। রুদ্রর মা বলে এটা তুই কোন যুগে পড়ে আছিস, এখন কেউ বিধবা সধবা মানে? তুই শুধু ছেলেটার পাশে থাক। রুদ্র এই কথাটা শুনে রুদ্র বলে ব্যাস এইটুকু জানার ছিল। রুদ্র তখন সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখতে পাই ইরা একটি ক্লায়েন্টের সাথে পলিসির ব্যাপারে কথা বলছে। ক্লায়েন্টটি প্রথমে পলিসি করতে রাজি হয় না। ইরা বলে আমাদের কাছে কম টাকার পলিসিও আছে। ক্লায়েন্টটি তখন অয়নের কথা বলে। তখনই ইরার মনটা খারাপ হয়ে যায়। ইরা সেখান থেকে বেরিয়ে রাস্তায় যেতে যেতে সামনে দিয়ে একটি বাইক চলে যায়। ইরা ভয় পেয়ে বাড়িতে ফোন করে বলে মা বাড়িতে কেউ এসেছে? ইরার মা বলে কেউ তো আসেনি। ইরার মা তখন বলে কিছু খেয়েছিস? ইরা বলে হ্যাঁ আমি আইসক্রিম খেয়েছি। তখন ইরা আইসক্রিম স্টলের কাছে দুজন ছেলে মেয়েকে দেখে ইরার তখন অয়নের কথা মনে পড়ে যায়। সেভাবে অয়ন তার সামনে আইসক্রিম নিয়ে এসেছে। ওদিকে রুদ্র ইরার কথা কল্পনা করে। সেই সময় একটা মিষ্টি গানের মুহূর্ত ভেসে ওঠে। পরের সিনে পাপ্পু আসে রুদ্রর কাছে। রুদ্র তখন ইরার কথা জানতে চায়। পাপ্পু বলে বাপের বাড়ি কাকুর কাছে। রুদ্র বলে ইরা এখন কি করে? পাপ্পু বলে সেরকম কিছু করে না, ওর বরের ইন্স্যুরেন্সের কাজগুলো দেখাশোনা করে। পাপ্পু বলে কেসটা কি, এত কথা জানতে চাইছো? রুদ্র তখন পাপ্পুকে সেখান থেকে চলে যেতে বলে। পরের সিনে আমরা দেখতে পাই ইরার সাথে রুদ্র রাস্তায় দেখা হয়। ঠিক তখনই অনেকগুলো বাইক এসে ইরাকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেয়। রুদ্র তখন বাইকগুলোকে তাড়া করে, তখন তারা পালিয়ে যায়। রুদ্র তখন ইরার কাছে আসে। ইরা তখন চোখ খুলে অয়নকে দেখতে পায়। ইরা কল্পনা করে অয়ন তার সামনে আছে। ইরা বলে অয়ন আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে। আর এইখানে দ্বিতীয় এপিসোড শেষ হয়ে যায়। পরের এপিসোডে আমরা দেখতে পাই ইরা রুদ্রকে দেখে ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। ইরা চলে যাওয়াটা একই দৃষ্টিতে দেখতে থাকে রুদ্র। রুদ্র তখন তাদের লোকের কাছে এসে সবাইকে খুব মারতে থাকে। রুদ্র বলে তোদের কে বলেছে ইরার গায়ে হাত দিতে? সেই সময় বিশ্বনাথ সামন্ত এসে বলে এসব কি হচ্ছে? রুদ্র তখন বলে ইরার ওপর কেন হামলা করেছো? বিশ্বনাথ বলে কে কি হামলা করেছে তা আমি কি করে বলবো? রুদ্র বলে ইরার যদি কিছু হয় তাহলে সব কিছু শেষ করে দেব। আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, ইরার যদি কিছু হয় তাহলে আমি কাউকে ছাড়ব না। ঠিক তখনই রুদ্র সেখানে ফায়ার করে। ইরা বাড়ি এসে ইরার মা বলে কপালে কিভাবে কাটলো? ইরা বলে কিছু না, এনমি। ঠিক তখনই ইরাকে বাইরে থেকে ডাকছিল রুদ্র। ইরাকে জোরে জোরে ডাকছিল, ইরা দরজা খুলো। প্রথমে একটু ইরা ভয় পেয়ে গেলেও অবশেষে সে দরজা খুলে। ইরা বাইরে এসে বলে আপনার প্রবলেমটা কি? আপনাকে বলেছি আমার বাড়ির আশেপাশে আসবেন না। রুদ্র বলে ইরা আমি তোমাকে ভালোবাসি। ইরা বলে আমরা ভদ্রলোক, আমরা এমনিতে অনেক টেনশনে আছি। তখনই রুদ্র রেগে গিয়ে বলে একটা কথা বলছি বুঝতে পারছো না? বলছি তো সরি সরি সরি। রুদ্র বলে আপনারা তো আছেন, আপনারা বুঝতে পারছেন না আমি ওকে ভালোবাসি, ও আমার সাথে থাকলে অনেক ভালো থাকবে, সেফ থাকবে, আপনারা ওকে বোঝান। ইরা তখন রেগে গিয়ে রুদ্রকে একটা থাপ্পড় মারে আর বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। ইরা দরজা বন্ধ করে ভেতরে চলে যায়। এদিকে রুদ্র দরজায় ধাক্কা মারতে থাকে। ইরার মা বলে এই বাড়িতে আর থাকা যাবে না। ইরার বাবা বলে আমি কালকে গিয়ে সই করে দিয়ে আসবো, এই বাড়িতে আর থাকবো না। রুদ্র সেখান থেকে অনেক কষ্টে কান্না করতে করতে সেখান থেকে বেরিয়ে চলে যায়। পরের সিনে আমরা দেখতে পাই কিটি নামে যে মেয়েটির সাথে রুদ্র বিয়ে ঠিক করা হয়েছে তার বাবা মা এসে রুদ্রকে দেখতে আসে। রুদ্র তখন বলে বাবা তুমি একটু ভেতরে আসবে, তোমার সাথে কিছু কথা আছে। রুদ্র মা বলে তুমি তো একদম ভিজে গেছো, চলো ভেতরে চলো। ভেতরে গিয়ে রুদ্র মাকে বলে মা তুমি জানো বাবা কি করেছে? পরের সিনে আমরা দেখতে পাই অমিয়বাবু এবং তার স্ত্রীকে। অমিয়বাবু বলে ওরা তো শুধু বাড়িটা চেয়েছিল, এখন মেয়েটার পেছনে কেন পড়ল? অমিয়বাবুর স্ত্রী বলে ভয় দেখিয়ে হলো না, তাই বদনাম রটিয়ে বাড়িটা নেওয়ার চেষ্টা করছে। এদিকে রুদ্র বাড়ি থেকে রাগ করে বেরিয়ে চলে যায়।
রাস্তায় যেতে যেতে হঠাৎ ইরার সাথে দেখা হয় রুদ্রর। গাড়ি থেকে নেমে ইরার সামনে যায়। আর এখানে তৃতীয় এপিসোড শেষ হয়। পরের এপিসোডগুলো দেখানো হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।